কেমন নার্স সে হচ্ছে গায়ে আর কি কাঁপুনি দিয়ে উঠে, এটা মনে হয় সবারই। 7 দিন পর একটা ব্যাপার হয়েছে যে আমার হাত। তো এরপরে এখন আমি আজকের ভিডিওতে আফটার ডেলিভারি যে প্রবলেমগুলো হয়েছে বা কিভাবে কি কি ফেস করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে শুরু করা যায়। এরপরে যে বাচ্চাদেরকে কেবিনে শিফট করলো বা আমাকেও কেবিনে শিফট করলো। তো এরপরে হচ্ছে শিফট করার পরে আমাকে শিফট করা হয়েছে আগে। তো হঠাৎ না, বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে আগে, এরপরে হলো মানে আমাকে কেবিনে শিফট করেছে। তো শিফট করার কিছুক্ষণ পরে মানে গায়ে আর কি কাঁপুনি দিয়ে উঠে, এটা মনে হয় সবারই হয়। তারপর কম্বল টম্বল দিয়ে দিতে হয় গায়ের উপরে। আর ওয়াশরুমে যাওয়াটা খুব কষ্টকর ছিল। বিছানা থেকে ফার্স্ট নেমে যে হাঁটাটা, ও মাই গড, ওইটা যে পরিমাণ কষ্ট ওটা সেটা বলার বাহিরে। মনে হয় যেন উপর থেকে সব কিছু মানে ভিতরে সব অর্গান হঠাৎ করে নিচে নেমে পড়ে, এরপর মানে প্রচণ্ড ব্যথা ওইখানে। যাই হোক, তারপরও হচ্ছে সাপোজিটর যেহেতু চলতেছিল, ব্যথাটা সহনীয় পর্যায়ে ছিল। এরপর প্রথম একদিন হাঁটতে পারছি, মানে সার্জারির পরের দিন হাঁটতে পারছি, কিন্তু এর পরে যখন আবার একদিন মানে হাঁটার চেষ্টা করছি, তখন কি হলো মানে প্রচন্ড ব্যথা। কারণ কি মানে বুঝতেছি না, মানে এর আগের দিন হাঁটতে পারলাম কিন্তু ওই দিন পারতেছি না। পরে বের হলো যে আমাকে নার্স সাপোজিটর দিতে ভুলে গিয়েছিল, মানে রাতে যে সাপোজিটর দেওয়ার কথা, মানে এটা হচ্ছে 8 ঘন্টা পর বা 12 ঘন্টা পর এরকম সিস্টেম ছিল, 8 ঘন্টা পর পর। তো ওইটা উনি দিতে ভুলে গেছে। মানে কেমন নার্স সে হচ্ছে। আরে এমনিতেই তো মানে নার্সদের ব্যবহার বা এদের ব্যবহার সেটা তো আপনারা সব হসপিটালেই জানেন। তবে এদের ব্যবহার অত খারাপ ছিল না, কিন্তু মানে মেডিসিন দিতে ভুলে গিয়েছিল, সেই কারণে হচ্ছে আমার এই অবস্থা হয়েছে। যাই হোক, পরে আবার সকালবেলা আসছিল সাপোজিটরিটা দিতে। এরপরে ওখানে আর খুব একটা বেশি আমার মনে পড়ছে না। আমার মামি ছিল, মামি ছিল, তারপরে আমার মামতো ভাই ছিল একদিন। আমার হাজবেন্ডকে আবার মাস্টার্সের এক্সাম দেওয়ার জন্য মানে আমাকে রিলিজ দেওয়ার আগের রাতে হচ্ছে আসলে চলে যাইতে হয়েছে, কারণ ওর এক্সাম ছিল 23 তারিখে মনে হয়, আর আমার রিলিজও ছিল মনে হয় 22 তারিখে, এরকম কিছু। ওর ওই দিন রাতে আর কি ব্যাক করতে হয়েছে। তারপরে ব্যাক করার দিনও আসলে আমি একটা ভুল করছি যে সাপোজিটর নেই। তো ভাবছিলাম যে বাসায় গিয়ে নিব, কারণ তখন রেডি হচ্ছি তখন আসছে সাপোজিটর দিতে। আমি বলছি যে আচ্ছা এখন লাগবে না, বাসায় গিয়ে নিব। তো মেডিসিন তো নিয়ে গেছি সাথে করে, কিন্তু ওই যাইতে যাইতে আসলে ব্যথা অনেক বাড়ছে, যা আরও মাইক্রোতে করে আসছি, মানে ওই যে অ্যাম্বুলেন্সে করে আসছি। তো মানে গাড়িতে ঝাঁকুনি টাকুনি তো লাগছে, এই জন্য আসলে খুব কষ্ট হয়েছে, এটা ভুল হয়েছে। দিয়ে আসা উচিত ছিল ওষুধটা। তো এরপরে বাসায় আসার পর তো আসলাম, মানে হাঁটাহাঁটিটাই আসলে খুব বেশি প্যারা ছিল। এর মধ্যে বাচ্চাদেরকে খাওয়ানো, আর এদের তো হচ্ছে কিছুক্ষণ পর পর খিদা লাগে, 1.5 ঘন্টা 2 ঘন্টার পর পরই হচ্ছে ক্ষুধা লাগতেছিল। আরও তো 2 জন, এই কারণে আরও একটা প্যারা। প্লাস রাতে ঘুমাইতে পারতাম না, মানে রাতে দেখা গেছে যে দেরি করে করে ঘুমাইতো, এর মধ্যে আবার 1.5-2 ঘন্টা পর পর উঠতো। এইভাবে গেল। এর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি আসছিল আমার সিজারের 7 দিন পরে, উনি আসছিল মানে আমাদেরকে হেল্প টেল্প করার জন্য। তো উনিও অনেক কষ্ট করছে, বাচ্চাদের কাটা কাপড় ধোয়া বা এগুলো করা আর কি, বাচ্চাদেরকে দেখা। আমার আম্মাও দেখতো। এখন এই যে রাতে আমার হচ্ছে 7 দিন পর একটা ব্যাপার হয়েছে যে আমার হাজবেন্ড আসছিল। তো তো আমার হচ্ছে খুব ঘরের মধ্যে আসলে খুব খারাপ লাগছিল। তো আমি মানে বের হইতে চাইছি, তো ওর সাথে হচ্ছে আমি বাইরে বের হয়েছিলাম। তো একটা পার্কে গেছি, আমি আসলে বোকামি করছি। ডাক্তার আমাকে বলছে যে একটু একটু হাঁটাহাঁটি করার জন্য, আমি একটু বেশি হাঁটাহাঁটি করছি, যার ফলে বাসায় আসার পর এরপর থেকে আমার হঠাৎ আর কি খুব প্রচণ্ড ব্যথা, মানে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। মানে ওই দিনে আমি রাতে উঠতে পারতেছি না। এরপর থেকে ওই ব্যথাটা আর নামে নেয়, মানে ব্যথা কন্টিনিউ হয়েছে। এই ব্যথার কারণে বাচ্চারা রাতে যখন কান্না করতো আমার পাশেই শোয়া, কিন্তু আমি উঠে আর কি ওদেরকে ধরতে পারতাম না। ধরতে হচ্ছে আরেকজনকে দরকার হইতো, মানে আমার আম্মু দেখা গেছে অন্য রুম থেকে চলে আসতো। তো আমার আম্মুর হচ্ছে এসে এসে ধরতে হয়েছে। তো এই কারণে আমার প্রচুর কষ্ট হয়েছে। এরপরে আমি আসলে একজন হার্টের ডক্টর দেখাই। আর তো উনি হচ্ছে আমাকে বেশ কিছু টেস্ট দেয়, আর্থারাইটিসের টেস্ট, তারপর আরও অন্যান্য টেস্ট। তো আর এর নেগেটিভ আসে আমার, কিন্তু ওনারা যেটা বলছে এটা এক ধরনের বাত। তো এটা তো আসলে ওরকম নিরাময়যোগ্য না, এটা হচ্ছে ওষুধ দিয়ে মানে কন্ট্রোলে রাখতে হয়।
তো আমি হচ্ছে উনি যেভাবে ওষুধ দিয়েছে ওইভাবে প্রায় 3-4 মাস 5 মাস এভাবে কন্টিনিউ করছি। আর পুরোপুরি মেডিকেশন দিতেও পারতেছিল না, কারণ বাচ্চারা যেহেতু ব্রেস্ট ফিড করতো, বলছিল যে 6 মাস পরে তারপর হচ্ছে মেডিসিন কন্টিনিউ করবে। কিন্তু উনি হচ্ছে কিছু স্টেরয়েড টাইপের মেডিসিন দিয়েছিল, আর হচ্ছে ভিটামিন ডি, তারপর ক্যালসিয়াম, এই মেডিসিনগুলো দিয়েছিল। ক্যাভিক্সি প্লাসের একটা মেডিসিন আছে যেটা হচ্ছে মানে জুস করে খেতে হয়, আর হচ্ছে অস্টিওডি, তো ভিটামিন ডি, এগুলো দিয়েছিল, আর হচ্ছে কিছু স্টেরয়েড দিয়েছিল। কিন্তু আমি আসলে 3-4 মাস পরে আমি আসলে ওই স্টেরয়েডগুলো আর কন্টিনিউ করি নাই, কারণ কতদিন আর মেডিসিন আমি আসলে কন্টিনিউ করবো, আর এটার লং টার্ম ইফেক্ট কী হবে তা আমরা কেউই তো আসলে বলতে পারতেছি না। লং টার্ম ইফেক্ট তো আর ভালো হবে না। তো যাই হোক, ওই ব্যথা আমি আসলে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারি না, তাহলেই ব্যথা এগুলো বাড়ে বিভিন্ন জায়গায়। কখনো হচ্ছে পেটে ব্যথা, কখনো মানে পেটের চামড়াগুলোতে আর কি ব্যথা, বা হচ্ছে তারপরে কোমর ব্যথা তো আছেই, আমি বিছানা থেকে সহজে উঠে বসতে পারি না, আমার এক সাইড হয়ে তারপর হচ্ছে উঠতে হয়, না হলে আমি সোজাভাবে উঠতে পারি না। তারপরে হাঁটুতে ব্যথা ছিল, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় হাঁটু ব্যথাটা অনেক বেশি ছিল, আমি ইংলিশ কমোডেও বসতে আমার কষ্ট হইতো, এরকম অবস্থা। কিন্তু ওই ব্যথাটা এখন নাই, হাঁটুতে ব্যথাটা নাই। ব্যথাটা আমার কাছে মনে হয় যেন এক এক সময় এক এক জায়গায় থাকে আর কি। যেমন কিছুদিন আগে আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা হয়েছিল, এরপর ওই ব্যথা 2-3 দিন ছিল, এরপরে আবার ব্যথাটা শিফট করছে অন্যদিকে, এখন আবার পায়ে ব্যথা, এরকম আর কি, এক এক সময় এক এক দিকে থাকে। তো এর মধ্যে আসলে 2 বাচ্চা নিয়ে কন্টিনিউ করা খুবই টাফ। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকায় থাকে, জবের জন্য ঢাকায় থাকে, আর আমি তো হচ্ছে আমার আম্মার এখানে আছি। আমি যে ঢাকায় শিফট করব সেটাও পারছি না, কারণ হচ্ছে ওখানে আমার একা থাকতে হবে, তখন 2 বাচ্চা কিভাবে কি করব। আর এখন এখন হচ্ছে তাদের 9 মাস, তারা হামাগুড়ি দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু এই কারণে আসলে দেখা গেছে একজনকে কোলে নিছি, আরেকজনে আমাকে ধরে দাঁড়াচ্ছে, মানে খুবই টাফ অবস্থা যাচ্ছে আসলে। তারপরে সবকিছু কাজ তো ডাবল ডাবল করতে হচ্ছে, দুজনকেই খাওয়ানো, দুজনকেই সবকিছু আর কি করা, গোসল করানো থেকে যাবতীয়। আর তার উপর তো হাড্ডি ব্যথা আছে। আমার শরীরটা যদি ফিট হতো তাহলে আসলে আমার এত বেশি কষ্ট লাগতো না। তো এই জন্য দেখা যায় যে এখন আমি কোনো জবেও ঢুকতে পারছি না, বা কোনো কিছু করতেও পারছি না। আর ভিডিও যে বানাবো সেটাতেও দেখা যায় যে কনসিস্টেন্ট থাকতে পারি না এইসব কারণে। আর হলো বাচ্চাদেরকে এখন হচ্ছে সলিড শুরু করেছি। তো কি কি সলিড শুরু করলাম সেটাও যদি কেউ জানতে চান, সেটার উপরে পরে হচ্ছে ভিডিও আপলোড দেব। যেহেতু আমার এটা মানে ওইসব রিলেটেড ভিডিও না, মানে ওইসব রিলেটেড চ্যানেল না, তাই হচ্ছে এগুলা বলছি না এখন। যদি কেউ জানতে চায় তখন আসলে বলবো। তো এরপরে এখন হচ্ছে ওদের ক্ষেত্রে আমার কি হইতো, মানে প্রথম 3 মাসে আমার প্রথম কিছুদিন আর কি সিজারের পরে প্রচন্ড কেমন জানি ডিপ্রেশনের মতো কাজ করতো, প্রচন্ড মানে রুড বিহেভ করতাম, রুড আচরণ করতাম সবার সাথে, বিশেষ করে হাজবেন্ডের সাথে দেখা গেছে খুবই বাজে আচরণ করতাম। এরপর বাচ্চা কাচ্চার উপরেও চিল্লাফাল্লা করতাম, মানে কি হয়েছিলাম জানি না, এটা মনে হয় পোস্টপার্টাম ডিপ্রেশন যেটাকে বলে, মানে কোনো কারণ ছাড়াই, বা হচ্ছে আসলে ঘুমটা হইতো না, হয়তো বা সেই জন্য হতে পারে। এরপরে হচ্ছে বাচ্চারা কেউ কেউ মানে কোনোদিন হচ্ছে দেখা গেছে সকাল 5টা 6টার দিকেও ঘুমাইছে, এরকম অবস্থা, সারা রাত ঘুমায় নেই, বা একজন ঘুমাইলে আরেকজন জেগে থাকে এরকম। তো দুইজনকে ফার্স্টে ফার্স্টে এক বিছানায় ছিল, কিন্তু এই 20-21 দিন যাওয়ার পরে দেখা গেছে যে একজনের সাথে মানে দুজন একসাথে থাকলে তাহলে হচ্ছে মানে একজনের কারণে আরেকজন উঠে যায়, এই কারণে দুইজনকে আলাদা রাখতে হয়। একজন আমার মার সাথে ঘুমায়, একজন হচ্ছে আমার সাথে ঘুমায়, এভাবে আলাদা করে দিতে হয়েছে, না হলে একজনের চিল্লাচিল্লিতে আরেকজন উঠে যায়। আর এখন তো পুরাই আলাদা থাকে না, একসাথে রাখা পসিবল হয় না। আবার এখন জেগে থাকা অবস্থায় একসাথে রাখলেও মানে দেখা গেছে যে হ্যাঁ ওরা এমনি এনজয় করে, মানে একসাথে খেলাধুলা, বা একজন আরেকজনকে দেখলে খুব খুশি হয় মাশাল্লাহ। কিন্তু মানে বেশি কাছাকাছি রাখি না, কাছাকাছি রাখলে দেখা যায় যে একজন আরেকজনের উপর ঝাঁপাই পড়তেছে, এরকম প্রবলেম হয় আর কি। তো এরপরে হলো ওদেরকে ফার্স্টে ব্রেস্ট ফিড করাতাম, এরপরে এই শরীর খারাপ থাকার কারণে, যে হাড্ডির ব্যথার কারণে আমি যে উঠতে পারতাম না, যে তার কারণে হচ্ছে ওদেরকে ফর্মুলা ফিডিং করা হতো। পরে আস্তে আস্তে ওটাতে ওরা অভ্যস্ত হয়ে যায়। আর তাছাড়া 2 বাচ্চা আসলে এভাবে আমার পক্ষে সামলানো টাফ ছিল।
এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে, কে কিভাবে সামলাতে পারে। আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো পরে হচ্ছে ওরা ফর্মুলা ফিডিং শুরু করে, এখন ওরা ফর্মুলাই খায়। এমনি আমি পাশাপাশি ব্রেস্ট ফিডিংও করাইছি, বা পাম্পিং করেও হচ্ছে দিয়েছি ব্রেস্ট মিল্ক। তো পরে আস্তে আস্তে এখন 8 মাসের দিকে আসলে জিনিসটা আমি অফ করে দিই, কারণ এখন সামলানো খুবই টাফ হয়ে যাচ্ছে। আমি ওদের কাজগুলো করব নাকি হচ্ছে পাম্প করব নাকি করব। তো এখন হচ্ছে ওরা সাদা, এই যে 6 মাস থেকে ওরা সলিডও শুরু করেছে। সলিড ফার্স্টে ফার্স্টে একবেলা করে দিয়েছি, এখন আস্তে আস্তে টাইম বাড়াচ্ছি। তো এখনও জার্নিটা খুব টাফ যাচ্ছে, দেখা গেছে কোনো হেল্পিং হ্যান্ডও তো আসলে আজকাল পাওয়া যায় না। আমাদের মা নানিরা যেরকম যেরকম পেয়েছে, মানুষের সাপোর্ট পেয়েছে, ওরকম আসলে পাওয়া যায় না লোকজন। তো এটা আসলে খুব টাফ হয়ে যায়, আর মানুষ ছাড়া আসলে একদম একা ঢাকায়ও শিফট করাটা খুব টাফ। আমার তো প্রতিদিন একই রুটিন যাচ্ছে, মানে সকাল 5টা 6টার দিকে উঠেই শুরু হয়, এরপরে এইসব শেষ হয় রাতের 11টা 12টায়। আবার প্রতিদিন সেম সাইকেল, খুবই মানে হচ্ছে কষ্ট লাগে, বা মাঝে খুবই ডিপ্রেসড লাগে মাঝে মাঝে। আর মানে কি বলবো, এটা আসলে যারা ফেস করতেছে, যাদের একটা বাচ্চা আছে, তারা ঠিকই বুঝে। তারা সব সময় বলে যে মানে কিভাবে সামলাও বা কিভাবে কি করো, আমাদের তো একটা সামলাতে কষ্ট হয়ে যায়, এগুলা বলে। কিন্তু যাদের বেবি নাই, বা হচ্ছে মানে যারা আনম্যারিড আর কি, বা তারা আর কি, যাদের আসলে এখনো বেবি হয় নাই বা ওই এজে যায় নাই, তারা আসলে ওই জিনিসটা বুঝে না। ওরা খুব এই জিনিসটাকে খুব মানে ফ্যাসিনেটিং মনে করে, যে ওয়াও টুইন, মানে সবাই খুব আগ্রহ প্রকাশ করে। কিন্তু আসলে যে টুইন সামলানোটা কত কঠিন, এটা আসলে যাদের বেবি আছে তারাই ভালো বুঝতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। সব কথা বলতে পারছি কিনা জানি না, বললেও আসলে ভিডিও আসলে অনেক লং হয়ে যাবে। এখন দুই বাচ্চাই আসলে আপাতত আলহামদুলিল্লাহ সুস্থ আছে, হয়তো বা মাঝে মাঝে অ্যালার্জির প্রবলেম হয়। আর এখন তো আবার টিকাগুলো আমি হচ্ছে বরাবর সময়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারাও টিকাগুলো ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করুন। যদিও এখন টিকা নাকি কোনো দিকে পাওয়া যাচ্ছে না, টিকার সংকট। আর নতুন যে হামের টিকাটা বের হয়েছে ওটাও দিয়েছি। ওদের আবার এই সামনের মাসেই হামের টিকার ডেটা ছিল, তো ওটাও আবার দিতে হবে। এখন টিকা সবগুলা দেওয়ার চেষ্টা করব, মানে দিতে হবে, দেওয়ার চেষ্টা তো না, দিতে হবে। এখন অ্যাভেলেবেল না থাকলে আসলে আমরা কি করতে পারি। আর প্রাইভেট কিছু টিকা দিয়েছি, যেমন ডায়রিয়া টিকা দিয়েছি, আর পক্স আর ইনফ্লুয়েঞ্জা টিকা এখনো দেওয়া হয়নি, এগুলো সামনে হয়তো দিব। তো ওগুলা অন্য কথা। যাই হোক, এগুলা মানে টিকা দিতে যাওয়া, এগুলাও আসলে এক একটা মানে জিনিস জার্নি মানুষ বুঝে না। এই যে বাচ্চা দুইজন, আমি একা নিতে পারি না, আমার সাথে একজন যেতে হয়। আবার একজন সাথে গেলেও এই যে ব্যাগ খুলে টাকা বের করা, ড্রাইভারকে টাকা দেওয়া, এই করা, মানে এই ছোট ছোট বিষয়গুলা আসলে যারা ফেস করে শুধু তারাই বুঝবে, এটা সবাই বুঝবে না। তো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এই সম্পর্কে আরও আপনাদের যদি কিছু জানতে চান, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।